পৌরাণিক একটি চরিত্র আছে, খুব ইন্টারেস্টিং। নাম আমরা সবাই শুনেছি, নাম অগস্ত্য মুনি। এই অগস্ত্য মুনির সাথে নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া, প্রায় গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে। কিভাবে একটু দেখে নিই। দক্ষিণ ভারতের সব থেকে প্রাচীন যে ভাষা তা হলো তামিল। এই তামিল ভাষা কিংবদন্তি অনুযায়ী ভগবান মুরুগানের থেকে এই ভাষা উপহার পেয়েছিলেন অগস্ত্য। তারপর তিনি তামিল ভাষার প্রচলন করেছিলেন। তামিল ভাষার প্রথম ব্যাকরণ বই, তার নাম আগাত্তিয়াম। এটাও অগস্ত্য মুনির সাউথ ইন্ডিয়ান নামেই। আবার অগস্ত্য হলেন সিদ্ধা কাল্টের প্রাণপুরুষ, অর্থাৎ সিদ্ধ অর্চনার প্রাণপুরুষ। দক্ষিণ ভারতের একাধিক জায়গায় অগস্ত্যের মন্দির আছে। মহামুনি অগস্ত্য ঋগ্বেদের একজন মন্ত্রদ্রষ্টা ঋষি। তার অনেকগুলি নাম আছে। তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং নাম হলো অগত্যি, কুম্ভ সম্ভব, কুম্ভ যোনি, মৈত্র বড়ুনি, আগ্নেয়, ঔর্বশীয় ইত্যাদি। আচ্ছা, এই নামগুলির কারণ কি? এই কারণ অনুসন্ধানে আমরা ঋগ্বেদের দেখতে পাই যে ওনার জন্ম বর্ণনাটা ওনার অগ্রজ, যিনি বশিষ্ঠ মুনি আছেন, তার সাথে করা রয়েছে। অর্থাৎ এই গল্পটা ঋগ্বেদে আমরা পাই। ওই গল্প অনুসারে মিত্র ও বরুণ আদিত্য যজ্ঞের সময় উর্বশীকে দেখে কুম্ভের মধ্যে বীর্যপাত করেন। এই কুম্ভ থেকে বশিষ্ঠ অগস্ত্যের জন্ম, তাই তার নাম কুম্ভজনী বা মৈত্রবারুণী। ভালো কথা। এবার এই অগস্ত্য মুনির সাথে আমাদের বাংলার কি সম্পর্ক? খুব গভীর সম্পর্ক। সম্পর্কটা এরকম যে বাংলায় এই যে শাখারি যে কমিউনিটি আছে, বাংলার শাখারি, এদের সঙ্গে দক্ষিণ ভারতের যে যোগসূত্র তা লুকিয়ে আছে এই অগস্ত্য মুনির মাধ্যমে। আর একটু ডিটেলে ব্যাপারটা দেখি। বাংলার এই শাখারিরা, ধরুন যেখানে যেখানে এনারা বাস করছেন, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের জেলার দাসপুর থানার কাদিলপুর, রাধাকান্তপুর, বৈকুণ্ঠপুর, দুবরাজপুর, বাসুদেবপুর, এই যে জায়গাগুলোয় যেখানে শাখারিরা বসবাস করেন, বা ঘাটাল মহকুমার অন্যত্র যেখানে যেখানে শাখারিদের বসবাস, সেইখানে কিন্তু মূর্তি করে অগস্ত্য মুনির পুজো করা হয়। আবার কিছু কিছু জায়গায় মূর্তির বদলে শুধু তার একটি ছত্রের ছবি এঁকে, মানে একটা ছাতার ছবি এঁকেও অগস্ত্য মুনির পুজো করা হয়। কবে থেকে পুজো হয়? 17ই ভাদ্র পূজার শুরু। ওই দিন শাখারিদের যন্ত্রাদির পুজো হয়। এরপর 28শে ভাদ্র থেকে 30শে ভাদ্র মূল পুজো হয়। এই কয়দিন তারা কাজে হাত দেয় না, কারণ তারা মনে করেন যে ওই কয়দিনেই অগস্ত্য মুনি শঙ্খাসুরকে বধ করেন। আর এবার তাহলে আমাদের জানতে হবে যে শাখারিরা যাদের যদি অরিজিন আমরা ট্রেস করি, দেখব যে তারা সাউথ ইন্ডিয়া, মূলত কর্ণাটকের লোক, এবং তারপরে তাদেরকে এখানে আনা হয় সে আদিসুরের সময়। এবং দেখুন, এইগুলো কোনোটাই অ্যাবসলিউট নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাহিনী প্রচলিত আছে। তো যদি কর্ণাটকের এরাই হয় শাখারি, তারা এসে ঘাঁটি গাড়েন ঢাকায়, পাবনা অঞ্চলে, বিভিন্ন কারণে গোটা বাংলায় ছড়িয়ে পড়েন। তাহলে প্রশ্ন হলো, শাখারিদের আরাধ্য এই অগস্ত্য মুনি কী করে হলেন? দেখুন, অস্ত্রশস্ত্র বিষয়ে অগস্ত্যের বিশাল পাণ্ডিত্য ছিল। রামচন্দ্রের বৈষ্ণব ধনু, অক্ষয় তুন বা দ্রোণাচার্যর যে ব্রহ্মশির, এই অস্ত্র যেগুলো উনি ব্যবহার করতেন, সেই সবের প্রযুক্তি কিন্তু অগস্ত্যের। আবার অগস্ত্য বাতাপি রাক্ষসকে খেয়েও ফেলেছিলেন। তাই শাখারিরা বাতাপি লেবুর রস দিয়ে শঙ্খের মালিন্য দূর করেন। তারপর তো অ্যাসিড ইউজ করা হয় এখন। তাই শাখারিরা শঙ্খ কাটতে এক ধরনের অর্ধবৃত্তাকার করাত ব্যবহার করেন, যার নাম আমরা বহুবার শুনেছি এবং এখনও মাঝে মাঝে ইউজ করি। আমরা বলি শাখের করাত। তা এই শাখের করাত মানে এই যে অর্ধবৃত্তাকার, মানে এই সেমি সার্কুলার যে শাখের করাত হয়, সেটা এগোলেও কাটে এবং পেছলেও কাটে। তাই জন্যই তাকে বলা হয় যে শাখের করাত।
যে কোনো একটি বেশ জটিল পরিস্থিতিতে, যেখানে ধরুন Catch-22 সিচুয়েশন, সেখানে আমরা এই ফ্রেজটা বারবার ব্যবহার করি। তো এই অগস্ত্যমুনি বিশ্বকর্মাকে একটি কুশ ঘাসের ধারালো পাতার গড়নের এই যে সেমি সার্কুলার করাত বানাবার এই প্রসেসটা, এই টেকনোলজিটা বলে দিয়েছিলেন, এবং তার ফলে বিশ্বকর্মা এই শাঁখের করাত বানাতে সক্ষম হয়েছিলেন। তাই শাঁখের করাতের মতো এমন বিশেষ আকার ও দাঁতের বিন্যাস আছে বলেই শাঁখারিরা অগস্ত্যকে এত শ্রদ্ধা করে থাকেন। এই অগস্ত্যমুনি একবার দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন। এই যাত্রা এতটাই প্রসিদ্ধ যে একে আমরা এখনও অগস্ত্য যাত্রা বলি। ধরুন, আমরা এমন কোনো যাত্রাকে যদি রেফার করি যে যাত্রা একমুখী এবং সেখান থেকে ফেরার কোনো উপায় নেই, তাহলে আমরা বলি যে এটি এক ধরনের অগস্ত্য যাত্রা। তাই অগস্ত্যের দাক্ষিণাত্য যাত্রার যে কাহিনী আছে, তার মূল কাহিনীটা অনেকটা এরকম, আমি ছোট করে বলছি। সেটা হচ্ছে, বিন্ধ্য পর্বত একদিন, বিন্ধ্য পর্বতের ইচ্ছে হলো যে সূর্য যেমন উদয়াস্তকালে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করছে, হ্যাঁ, তেমনি বিন্ধ্য পর্বতকেও প্রদক্ষিণ করতে হবে। সূর্য কিন্তু এই প্রস্তাবে রাজি হলো না। তখন বিন্ধ্য পর্বত রেগে গিয়ে এমন উঁচু হয়ে উঠেছিলেন, মানে হাইটে এতটাই উঁচু হয়ে গেছিলেন যে আকাশে সূর্যের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছিল। মানে সূর্য আর টপকাতে পারছিল না বিন্ধ্য পর্বতকে। অগস্ত্য ছিলেন বিন্ধ্য পর্বতের গুরু। তাই এর সমাধান করতে অগস্ত্য তার স্ত্রী এবং শিষ্যদল নিয়ে যখন বিন্ধ্যের কাছে উপস্থিত হলেন, বিন্ধ্য পর্বত গুরুকে দেখে মাথা নিচু করে প্রণাম করলেন। অগস্ত্য তখন বিন্ধ্যকে বলেছিলেন যে তিনি দলবল নিয়ে ডেকান অঞ্চলে বা দক্ষিণা পথে যাচ্ছেন, যতক্ষণ না তিনি সাউথ থেকে ফিরছেন ততক্ষণ যেন বিন্দু মাথা উঁচু না করেন। বিন্ধ্য পর্বত অতিক্রম করে অগস্ত্য 1 ভাদ্র দক্ষিণে চলে যান এবং সেখান থেকে আর ফিরে আসেননি। এইভাবে বিন্ধ্য পর্বত দমিত হয় এবং সূর্য আবার আকাশের পূব দিক থেকে পশ্চিমে যাতায়াত শুরু করে। এই জন্যে 1 ভাদ্র শুভ যাত্রার জন্যে নিষিদ্ধ। ক্রমে ক্রমে এখন মোটামুটি আমাদের মা মাসিরা সবাই যে কোনো মাসের 1 তারিখে কোথাও যাওয়াটাকেই অগস্ত্য যাত্রা বলে ধরে নিয়েছে। যখন অগস্ত্য তামিল ভাষা প্রবর্তন করলেন, তারপরে সেই অঞ্চলে শাঁখারিরা গজিয়ে উঠলেন এবং সেই শাঁখারিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন, বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নর্থ টু সাউথ তো আমরা দেখলাম, সাউথ টু ইস্টও আমরা বুঝলাম, কিন্তু এর সাথে ওয়েস্টের কি সম্পর্ক? সেটা বুঝতে গেলে আমাদেরকে বেশ 3-3.5 হাজার বছর পিছিয়ে যেতে হবে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশনের প্রাক হরপ্পা পর্যায়, যা ধরুন এই 5,500 বছর থেকে 2600 সাধারণ পূর্বাব্দ অবধি, বা পরিণত হরপ্পা পর্যায়, যা ধরুন এই 2600 থেকে ওই 1900 সাধারণ পূর্বাব্দ অবধি, সেইখানে আমরা প্রচুর প্রচুর শাখার নিদর্শন পেয়েছি। আগে হ্যাঁ, নবপ্রস্তর যুগ থেকে যখন সিন্ধু সভ্যতার সলতে পাকানো চলছে, তেমন এক সময় সাক্ষী ছিল মেহেরগড় অঞ্চল। মেহেরগড়ে প্রথম খনন শুরু হয়েছিল 1974 সালে, করেছিলেন ফরাসি প্রত্নতাত্ত্বিকেরা, প্রধানত জারিজের নেতৃত্বে। খনন চলেছিল 1985 সাল অবধি। আবার 1990-এর দশকের মাঝামাঝি খনন শুরু হয়েছিল, 2000 সাল পর্যন্ত চলেছিল। খননগুলি থেকে মোটামুটি মেহেরগড়ের আমরা 8 রকম সংস্কৃতি পাই, অর্থাৎ 8 রকম কালচারাল লেয়ার্স পাই। তো এই মেহেরগড়ের 1 নম্বর পর্যায়ে, যা ধরুন 8000 সাধারণ পূর্বাব্দ, আর মেহেরগড়ের 8 নম্বর পর্যায়ে, যা হচ্ছে এই 2500 থেকে 2000 সাধারণ পূর্বাব্দ, এর মধ্যে আমরা শিশু, পুরুষ, মহিলা সবার সমাধি থেকে, হ্যাঁ, যত জায়গায় আমরা সমাধি পেয়েছি সব জায়গা থেকে শাখা পাওয়া গেছে। মারা যাওয়ার পর মৃতদেহকে অলঙ্কারে সাজিয়ে কিংবা মৃতের প্রিয় অলঙ্কারকে সমাধির মধ্যে রেখে দেওয়ার রীতি বহু জায়গায় আছে। প্রথমেই আমাদের মিশরীয় সভ্যতার কথা মনে পড়ে। তাই মেহেরগড়ের নবপ্রস্তর যুগের মানুষেরা মৃত্যুর পরের জীবন বিশ্বাস করতেন, আর তাই হয়তো এই আচার। মেহেরগড়ের 1 ও 2 নম্বর পর্যায়ে শাখার সংখ্যা খুবই কম, কিন্তু তৃতীয় পর্যায় থেকে শাখার পরিমাণ অত্যাধিক বেড়ে যায়।
এই সময় এখানে প্রথম শাখা বানাবার নিদর্শনও পাওয়া যায়। কিন্তু প্রশ্নটা হলো যে মেহেরগড় থেকে সব থেকে কাছের যে সমুদ্র তট, তার ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার হবে বা তারও বেশি। কারণ সব থেকে নিয়ারেস্ট যে সমুদ্র তট তা হচ্ছে মাকরানা উপকূল। সেক্ষেত্রে এই নিওলিথিক যুগের শেষ ভাগে এত দূর থেকে কিভাবে যে তারা অলংকার আমদানি করতেন তা এক রহস্যজনক ব্যাপার তো বটেই। কারণ মেহেরগড়ে কোনো রকম কোনো শঙ্খের অলংকার বানাবার কারিগরিশালা বা কোনো ফ্যাক্টরি বা সেই কোনো নিদর্শন পাওয়া যায়নি। অর্থাৎ প্রত্যেকটি অলংকার প্রস্তুত হয়েই মেহেরগড়ে পৌঁছতো, অর্থাৎ ফিনিশ প্রোডাক্ট হয়েই মেহেরগড়ে পৌঁছতো, আর তাতে রহস্য বাড়েই। তাহলে একবার ভেবে দেখুন তো, আজ থেকে প্রায় 10,000-8,000 বছর আগে নবপ্রস্তর যুগে সমুদ্র থেকে শঙ্খ বা অন্যান্য ঝিনুক তোলা হচ্ছে, সেগুলি থেকে অলংকার তৈরি হচ্ছে, আর তারপর শত শত কিলোমিটার দূরে, ধরুন গুজরাটের জামনগর থেকে মেহেরগড়ের দূরত্ব 800 কিলোমিটারেরও বেশি, সেগুলি বাণিজ্যের মাধ্যমে ট্রেডিং হয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আর সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় তা হলো শঙ্খ এবং শাখা সেই সময় এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সেই বাণিজ্যের একটি অংশ হচ্ছে এই শঙ্খের বস্তু বা শাখা। সুদীর্ঘ 9,000 বছর আগে ভারতের একদম পশ্চিমে বালুচিস্তানের সিন্ধু সভ্যতায় যে জনপদগুলিতে শাখার ব্যবহার দেখা গিয়েছিল, তার ঐতিহ্য আজ পাচ্ছি একদম উল্টো দিকে, এই ভারতের পূর্ব প্রান্তের বাংলায়। ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 160 কিলোমিটার দূরে একটি হামড়া গ্রাম থেকে পাওয়া এই শাখা পরিহিতা রমণী, তার সমাধি রয়েছে। সেখানে দেখা যায় যে শঙ্খের দুটো টুকরোকে জুড়ে এক ধরনের ব্রেসলেট মতো উনি পড়ে আছেন। শঙ্খটি এসেছিল গুজরাটের উপকূল থেকে, আর যেভাবে বাম হাতে শাখা সহ সমাধি দেওয়া আছে তাতে অনুভব করা যায় যে তিনি সিন্ধু সভ্যতার নারী ছিলেন। তাহলেই বুঝুন কি দারুণ ব্যাপারটা বিস্তৃত ছিল এবং কতটা